সুপ্রিয় দর্শক, প্রতি বছর বহু রোগ আমরা নির্ণয় করি কিংবা নির্ণয় করতে পারি না, কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের একটা রোগ কিন্তু রয়ে যায় অশনাক্ত, অনির্ণীত। সাধারণ জ্বর, কাশি কিংবা ব্যথা, এই সাধারণ উপসর্গগুলোর পেছনেই কিন্তু রয়ে যায় ভয়ঙ্কর কোনো রোগ। কিন্তু এই ভয়ঙ্কর রোগগুলোকে আমরা কি আসলেও সঠিক সময় নির্ণয় করতে পারছি? হয়তো পারছি না, যার কারণে আমরা হারাচ্ছি অসংখ্য মূল্যবান জীবন, হয়ে যাচ্ছি সমাজ কিংবা পরিবারের একটা বার্ডেন। দর্শক, চ্যানেল 24-এর স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিনে আমি ডক্টর ত্রিনা ইসলাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে এই কথা বলবো এই অনির্ণীত রোগগুলো নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর শক্তিরঞ্জন পাল, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ টুডে, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার দর্শকদের সাথেও বলছিলাম যে রোগগুলো নির্ণয় হয়ে গেল তা তো ভালো, কিন্তু যেগুলো রয়ে গেল অনির্ণীত, অশনাক্ত, এই রোগগুলো নিয়ে কী করা যায়? আর নির্ণীত রোগ, দ্যাট মিনস হচ্ছে ডায়াগনোসড রোগ এবং আনডায়াগনোসড রোগ। এই দুটোকে যদি আমরা ভাগ করি, আমরা কি আসলেই জানি এই দুটো জিনিস কি? প্রথমে নির্ণীত রোগের কথাই বলি, যেগুলো ডায়াগনোসিস হয়। মনে করুন একজন রোগী আসলো, তার জ্বর হচ্ছে। এখন জ্বর হলে একটা সিমটম। জি। এই জ্বরের কারণ হতে পারে ম্যালেরিয়া, হতে পারে টাইফয়েড, হতে পারে সিম্পল ফ্লু, হতে পারে টিবি, হতে পারে ক্যান্সার, হতে পারে। তাহলে আমরা এই জ্বর থেকে তার অন্য সিমটম দিয়ে তখন বের করবে যে তার আসলে কি হলো। এবং আমরা যদি ডায়াগনোসিসে ম্যালেরিয়া হলো, তাহলে ম্যালেরিয়ার ওষুধটা দিব, আর জ্বরের জন্য মাঝে মাঝে প্যারাসিটামল দিব। তাহলে তার প্যারাসিটামল জ্বর কমাবে, আর ম্যালেরিয়ার ওষুধটা ম্যালেরিয়া কিউর করে ফেলবে। সো এটা হলো একটা ডায়াগনোসড ইলনেস, এটা নির্ণীত রোগ। কিন্তু এইটা যদি আমরা ডায়াগনোস না করে সাথে শুধু ম্যালেরিয়ার ওষুধ দিয়ে দিলাম, কিন্তু তার আসলে ম্যালেরিয়া না, সে রয়ে গেল অনির্ণীত। তখন যদি সেই ওষুধ খেয়ে ভালো না হয়, তাহলে আমাদেরকে খুঁজতে হবে তার অন্য কোনো কারণে জ্বর হচ্ছে কিনা। সো ওইটাকে আমরা বলি অনির্ণীত রোগ। আর কি কি কারণে জ্বর হতে পারে সহজেই যেগুলো ধরা পড়ছে না? জ্বর সাধারণত দেখা যায় ইনফেকশন থেকে হয়, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস। আরেকটা হতে পারে অটোইমিউন ডিজিজ, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই। তারপরে হতে পারে কোনো ক্যান্সার থেকে জ্বর হয়। অটোইমিউন ডিজিজগুলো নিয়ে একটু কথা বলি, কারণ এগুলো নিয়ে কিন্তু খুব কম সংখ্যক, মানে আমরা কি বলবো, সেটা পরিসংখ্যান কম, আমরা সেগুলোর দিকে কনসেন্ট্রেশন দিই কম, বাট কথাও বলি কম, কিন্তু ইদানিং রোগী কিন্তু বাড়ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বলছেন, এসএলইর কথা বলছেন। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাতগুলো দেখা যাচ্ছে আমাদের বেঁকে যাচ্ছে। আবার কিন্তু যখন চিন্তা করি যে হ্যাঁ, দিন শেষে কাজের পর তো হাত নর্মালি হয়ে গেল, কি দরকার আর ডাক্তারের কাছে যাওয়ার, তাই না? কিন্তু দীর্ঘমেয়াদী এই সমস্যাটা যে আমাদের হাতটাকে পার্মানেন্টলি একটা কি বলবো, আমাদের একটা বার্ডেন করে ফেলবে আমাদের জীবনের জন্য, তা কিন্তু আমরা কখনো ভাবি না। শিওর, কারণ অটোইমিউন ডিজিজগুলো, বেশিরভাগ অটোইমিউন ডিজিজ খুব স্লো স্টার্ট হয়। জি। ইটস নট ড্রামাটিক লাইক ম্যালেরিয়া ফিভার অর টাইফয়েড ফিভার, কিংবা ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া। অত ড্রামাটিক কিছু না, খুব স্লোলি হয়। অনেক সময় সামান্য জয়েন্ট পেন হচ্ছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত স্মল জয়েন্টগুলো এফেক্ট করে, ছোট ছোট আঙ্গুলের যে হাতের জয়েন্ট, পায়ের ছোট জয়েন্টগুলো এফেক্ট করে। এসএলইও ছোট জয়েন্ট এফেক্ট করে, বা বড় জয়েন্টও এফেক্ট করে। তো এটা খুব স্লোলি স্টার্ট হয়, এই জন্য অনেকে এটাকে প্রথমে তেমন পাত্তা দিতে চায় না, তত সিরিয়াসলি নেয় না। কিন্তু এগুলো ধীরে ধীরে শুধু এই জয়েন্টে সীমাবদ্ধ থাকে না, তখন শরীরের অন্য অর্গানের ভিতরে এফেক্ট করে, ভাইটাল অর্গানগুলোকে তখন এফেক্ট করে। যেমন এসএলই তো খুবই মাল্টি অর্গান এফেক্ট করতে পারে, এটা লাংস, কিডনি, লিভার, এমনকি ব্রেন, বোন, সব জায়গায় এফেক্ট করতে পারে। সো ওই জন্য ওই ধরনের রোগ যখন হয়, মনে করেন জ্বর দিয়ে তার স্টার্ট হলো অথবা জয়েন্ট পেইন দিয়ে স্টার্ট হলো, যদি তার সিমটম ভালো না হয় এবং যে ডাক্তারের কাছে যাক, ডাক্তার ওষুধ দেওয়ার পরে, ট্রিটমেন্ট দেওয়ার পরে ভালো না হয়, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে আমার হয়তো একটা অনির্ণীত রোগ আছে, আমার অসুখটা ডায়াগনোসিস হয়নি। তাহলে আমাকে এখন খুঁজতে হবে যে আমার ডায়াগনোসিসটা কি।
যদি ডায়াগনোসিস হয়ে যেত, ওই যে আগে বললাম ম্যালেরিয়া হলে কুইনাইন দিল, ভালো হয়ে গেল। যদি ভালো না হলে তাহলে অন্য কোনো রোগ আছে যেটা এখানে ডায়াগনোসিস হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছুই যে আমরা ইন ওয়ান, মানে একদম অ্যাট ওয়ান্স আমরা যে ডায়াগনোস্ট করে ফেলবো তা নয়। অনেক কিছু, অনেক রোগ আছে, ভ্যারাইটিস অফ রোগ আছে। আমরা অনেক সময় মনে করি হ্যাঁ আমি ডায়াগনোসিস করতে পারলাম না, এটা আমার একটা অপরাধবোধ কাজ করে, একটা পীড়াদায়ক বিষয় হিসেবে কাজ করে ডক্টর হিসেবে। কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা ডিজিজটা যখন ডায়াগনোসিস হচ্ছে না, তখন ধরে নিলেন, সাপোজ ধরে নিলেন ডেঙ্গু, আমি সাসপেক্ট করলাম ডেঙ্গু ধরেই হয়তো আগালাম, হ্যাঁ, তারপরে কিন্তু যদি দেখা যায় যে ভালো হচ্ছে না, কিংবা ধরে নিলেন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসতন্ত্রের উপরের ভাগের কোনো প্রদাহ ধরে হয়তো অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছি, কাজ হচ্ছে না, তারপরে যে পরবর্তী যে ধাপটা, সেই ধাপটা কি হবে? সো সেই ধাপটা এখন আমরা রুগী থেকে আসে। সো যেটা আগে বলছিলাম, রুগী যদি সে ভালো না হয় তখন তাকে চিন্তা করতে হবে যে আমার রোগটা ভালো হচ্ছে না, তার মানে কি আমার কি আনডায়াগনোসড ইলনেসের কোনো ব্যাপার আছে কি না, ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারে। আর ডাক্তার যিনি চিকিৎসা করেন উনার নিজেকেও নিজে কোয়েশ্চেন করতে হবে যে আমি কি এখানে অন্য কোনো কিছু মিস করলাম কি না, তাহলে হোয়াট শুড বি দ্য নেক্সট স্টেপ, হোয়াট শুড বি দ্য নেক্সট ডায়াগনোসিস। সো দুই দিক থেকে আসতে হবে। এখন যেটা হয়, এই যখন অর্নিতি রোগের উপরে কাজ করতে যায় তখন কিন্তু কয়েকটা জিনিস এসে যায়। একটা হলো টেকনোলজি ইম্পর্টেন্ট, জি, যেই টেস্টের উপর বেসিস করে আমি বলবো এই রোগ আছে কি নাই, টেস্টগুলো কিন্তু অথেন্টিক, কারেক্ট হতে হবে। সেটা হয়তো কোনো কোনো জায়গায় কোনো ল্যাব হয়তো কোনো কোয়েশ্চেন মার্ক থেকে যায়, ওদের ল্যাবের সব ঠিক আছে কিনা, রিয়েজেন্টগুলো আপডেটেড ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। সো এটা হলো একটা ডায়াগনস্টিক। সেকেন্ড হলো কিছু যেগুলো আজকাল বেশি ইউজ হয়, ইমেজিং, সিটি, এমআরআই, পেট সিটি, ওগুলো ঠিকমতো করা হলো কিনা এবং ইন্টারপ্রিটেশন ঠিকমতো হলো কিনা। আর একটা ল্যাবটে যদি আমরা তখন আরও সিরিয়াস দিকে যাই, যেমন ক্যান্সার, তখন কিন্তু এসে যায় টিস্যু ডায়াগনোসিস, বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, হিস্টোকেমিক্যাল, হিস্টোইমিউনোলজিক্যাল। সো দের আর সিরিজ অফ টেস্ট আজকাল দরকার হয়। শুধু একটা সিম্পল বায়োপসি করে আজকাল হয়তো সব সম্পূর্ণ শেষ হয় না। সো এই টেস্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হলো ডাক্তার আমিও ডাক্তার, আপনিও ডাক্তার, আবার অনেক ডাক্তারেই আমরা চিকিৎসা করি। কিন্তু আমার পার্সোনাল ইন্টেনশন হবে, যদি আমার রোগী ভালো না হয় তাহলে এটা আমার দায়িত্ব। আমি যদি নিজে না জানি তাহলে আমি চেষ্টা করব অন্য কোনো কিছু করার আছে কিনা, না হলে আমি যদি মনে করি আমার চাইতে আপনি বেটার জানেন, আপনার কাছে রেফার করে দিব, আমি আর ধরে রাখবো না। কারণ আমার ইন্টেনশন হবে রুগী ভালো হওয়া, রুগী ধরে রাখাটা আমার কাজ না। সো এই রেফারাল সিস্টেমটা ডেভেলপ করতে হবে। ওইটা করতে গেলে তখন মনে করেন যদি আমি স্ট্যান্ড অ্যালোন, আমি একা একটা চেম্বারে কাজ করি, আমার ওইরকম কোনো নেটওয়ার্ক নাই, অন্য ডাক্তার কার কাছে পাঠাবো, অথবা যাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং নাই, এইটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার। মানে মিনস একই জায়গায় অনেক স্পেশালিটি একসাথে কাজ করে এবং এরা অন এ ডেইলি বেসিস এরা কমিউনিকেট করে। সো তাহলে অনেক সময় ইনফর্মালি, মনে করেন আমি যে ব্যাংকক হাসপাতালে কাজ করি, আমাদের ওখানে ডক্টর লাউঞ্জ, হসপিটালের লাউঞ্জ দেয়, ওখানে ফ্রি খাবার দেয়, ফ্রি ড্রিঙ্ক দিচ্ছে আমাদেরকে, নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। সো আমরা ওখানে গিয়ে লাঞ্চের সময় সবাই কথা, এই রুগীটা তোমার কাছে কথা বলছেন, আপনারা ডিসকাস করছেন, আপনারা নলেজ শেয়ার করছেন, ইট ইজ ভেরি নাইস। বাট এটা ধরে নিলেন বহির্বিশ্বে সেটা কিন্তু অনেকটাই সহজ, আর আমাদের দেশে বিষয়টা একটু কঠিন হয়ে যায় কারণ রোগীর সংখ্যাটা বেশি। তাও ঢাকার মধ্যে কিন্তু অনেকটাই এই জিনিসটা কিন্তু ডেভেলপ করা পসিবল হয়েছে, ঢাকার বাইরে এটা খুব কঠিন। তারপরেও এই রেফারেল সিস্টেমটা আগের চেয়ে গত কয়েক বছরের তুলনায় এখন কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে, এবং রেফারেল সিস্টেমটা একটু স্ট্রং হওয়ার কারণেই হয়তো বিভিন্ন রোগে মৃত্যু হারটাও কমেছে, মর্টালিটি বলেন, মরবিডিটি অনেকটাই কিন্তু কিছুটা কমেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সচেতনতা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। আপনি যেমন বলছিলেন আনডায়াগনোসড যে ডিজিজগুলোর জন্য পেশেন্টকে আগে ভাবতে হবে যে কেন আমি সুস্থ হচ্ছি না, তাই তো? ইয়েস। এবং
যেমন ক্যান্সারের কথা একটু আসতে চাই। কিছু কিছু ক্যান্সার ধরে নিলেন স্যার, যেমন ব্রেস্ট ক্যান্সার, ও প্রথমেই আপনাকে কিন্তু কখনোই অ্যালার্ম করবে না। তার জন্য আমার দীর্ঘদিন আমাকে একটা স্ক্রিনিংয়ের মধ্যেই কিন্তু থাকতে হয়, সেজন্য কিন্তু বলা হয় যে স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আবার দেখা যায় যে অপরদিকে সার্ভাইকাল ক্যান্সার, সেটার যেমন একটা রেড ফ্ল্যাগ সাইন আছে, পোস্ট কয়টাল ব্লিডিং, স্বামী সহবাসের পর যে ব্লিডিংটা, সেটাকে বলা হয় রেড ফ্ল্যাগ। এরকম একটা ফ্ল্যাগ এরকম অনেক ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু আমরা পাবো না সেরকম কোনো সাইন সিমটম, তাই না? রাইট, ইয়াপ। ওয়েল, ক্যান্সার যেহেতু এত কমন হয়ে যাচ্ছে, এই জন্য কিছু প্রিভেন্টিভ টেস্ট করা হয়। কোনো সিমটম না থাকলেও, যেমন সার্ভাইকাল ক্যান্সারের কথা যেটা বললেন, জি স্যার। প্যাপ স্মিয়ার ইউজুয়ালি ওয়ান্স এ ইয়ার সবাই করা যেমন যায়। স্যার দেশের বাইরে প্যাপসমিয়ার ইজ ভেরি কমন, আর আমাদের দেশে কিন্তু ভায়া যেটা, সেটা কিন্তু একদম সরকারিভাবে একদম ফ্রি, এবং সরকারি যে বিভিন্ন স্থাপনাগুলোতে আছে। কারণ প্যাপসমিয়ার ইজ কোয়াইট এক্সপেন্সিভ, এবং ভায়া আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু গরিব, তাদের জন্য কিন্তু ভায়াটা আমাদের সরকার কিন্তু কমন করে দিয়েছে। আবার ধরে নিলেন কোলোনোস্কপি, সেটা কিন্তু 40-এর পর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অটোমেটিক্যালি একটা টেক্সট চলে আসে যে স্ক্রিনিংটা করার জন্য, তাই না স্যার? বাট আমাদের দেশে কিন্তু সেটা কিছুটা কি বলবো, একদমই কঠিন একটা বিষয়, কারণ কোলোনোস্কোপি ইজ ভেরি এক্সপেন্সিভ, মেশিনটা ইটসেলফ এক্সপেন্সিভ। রাইট। হ্যাঁ, সো এখন কথা হলো যতটুকু করা যায়, আমি বলছি না যে সবাই করতে হবে, যতটুকু যাওয়া যায়। আমরা যদি এখন পাবলিক হেলথ চিন্তা করি, তাহলে অত সবাইকে করা যাবে না। আবার একটা গ্রুপ আছে যাদেরকে করা, যেমন আমি এই কোভিডের আগে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। সো আমি ওখানে সার্জারি ডিপার্টমেন্টের সাথে ব্রেস্ট ক্যান্সারের উপরে একটা প্রজেক্ট করলাম। জি স্যার। এবং প্রজেক্টের কনসেপ্ট ছিল ফ্রম অ্যাওয়ারনেস টু ট্রিটমেন্ট। আমরা আগে গ্রামে অথবা যেসব জায়গায় সাধারণত এরা ব্রেস্ট ক্যান্সারের জন্য কোনো স্ক্রিনিং করে না, ওদের আগে অ্যাওয়ারনেস করব, এবং মহিলা ডাক্তার 23 জন মহিলা ডাক্তারকে ট্রেনিং দেয়া হলো। তারপরে যদি কারোর কোনো সন্দেহ থাকে, ও সেলফ এক্সামিনেশন শেখানো হবে। ওইটার পরে যদি অথবা মহিলারা আমার একটু চেক করে দেখেন, তাহলে ডাক্তাররা চেক করে দেখে। চেক করে যদি সন্দেহ হয়, তাহলে ওদের ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড করা হয়। যদি কোনো কিছু দেখা যায়, তাহলে বায়োপসি করা হয়। বায়োপসির পরে এখন ট্রিটমেন্ট আসলে তখন ওদের যদি সার্জারি লাগে সার্জারি, কেমো লাগলে কেমো। রেডিয়েশনটা চিটাগাঙে তেমন ভালো তখন ছিল না, রেডিয়েশনের জন্য ঢাকা পাঠাতো। সো এরকম করা যায়। এটা করে দেখা গেলো যে গ্রামে ইন্টিগ্রেটেড, এটা দেখা যায় গ্রামের ভিতরেও কিন্তু অনেক ব্রেস্ট ক্যান্সারের রোগী পাওয়া যায়। অবশ্যই স্যার। সো এখন সেটা করতে হলে তখন এরকম আবার অর্গানাইজ প্রজেক্ট অথবা গভর্নমেন্ট কিছু একটা করতে হবে। সো আমাদের হলো যে আজকের ডিসকাশন আমরা যতটুকু বলতে পারি যে এটা করার পথ আছে, এখন এটাকে কতটুকু এগিয়ে নেওয়া যাবে সেটা আমরা দেখতে হবে। হয়তো সবার ক্ষেত্রে সব কিছু করা যাবে না। যেমন মনে করুন বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি, লট অফ উইমেন ওয়ার্ক দেয়ার। এদের ভিতরে তো এটা করা সম্ভব, কারণ গার্মেন্ট ইন্ডাস্ট্রির যারা মালিক অথবা অ্যাসোসিয়েশন, আমার তো মনে হয় এরা সাপোর্ট করবে। অবশ্যই করবে স্যার। সো কিন্তু এফোর্টটা হয়তো কোথাও থেকে স্টার্ট হতে হবে। ইটস নট দ্যাট আই এম গিভিং এ প্রেসক্রিপশন, ইটস এ কাইন্ড অফ আইডিয়া। যে ওদেরকে বললো যে আপনারা যে খরচ হবে এর একটা অংশ এমনি তো এদের যদি ব্রেস্ট ক্যান্সার হয়, হয়তো আপনাদের ইন্স্যুরেন্সের জন্য পে করবেন পরে। সো এর আগে কিছু পে করে ফেলেন, যাতে এটা আর্লি স্টেজে ধরা পড়ে যায়, স্টেজ 1, 2-তে ধরা পড়ে যায়, থার্ড, ফোর্থে যদি যাতে না যায়। তো করা সম্ভব। যেমন স্যার ক্যান্সারের কথাই যে বলছেন স্যার, নন কমিউনিকেবল ডিজিজ যেমন স্ট্রোক, ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার, এগুলো কিন্তু এখন অনেকটা মহামারীর পর্যায়ে চলে গিয়েছে সমগ্র বিশ্বময়। আপনি যে বলছেন যে গার্মেন্টস ওয়ার্কারের কথা যদি বলেন স্যার, সেখানে যদি মাসে একটা করে একটা ক্যাম্প করা যায়, সেখানে যদি তাদেরকে যে পিরিয়ডের প্রথম দিন একটা সেলফ যে এক্সামিনেশন, সেটা যদি শিখিয়ে আসা যায়, তারপর ধরে নিলেন স্যার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিছু তো আছে স্যার, আনডায়াগনোসড, অনির্ণিত। আবার কিছু রোগ কিন্তু আছে স্যার যেগুলো আমরা লজ্জায় বলতেও পারি না, তাই না স্যার? তো সেসব ক্ষেত্রে যেমন ধরে নিলেন আমাদের যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটাও তো ভাঙতে হবে। সেক্ষেত্রে কি করা যায়? ওই অ্যাওয়ারনেস যখন করবেন এবং ওদেরকে ইজি ওয়েতে, যেমন মনে করেন চট্টগ্রাম তো একটা ভেরি কনজারভেটিভ
জায়গা। জি স্যার, ওদের মহিলাদেরকে আসো তোমাদের ব্রেস্ট আমরা এক্সামিন করবো, এটা তো সহজ এটা হবে না। কখনোই সম্ভব না, কিন্তু খুবই ওই যে বলছি মহিলা ডাক্তার দিয়ে ওদেরকে বুঝিয়ে প্রাইভেট রুমে নিয়ে তখন চেক করা হয়। তখন ওরা কিন্তু চেক করতেছে, ওরা তখন আর লজ্জা পাচ্ছে না, তখন আর লুকাচ্ছে না। তখন করতে গিয়ে দেখা গেছে এমনকি কোনো কোনো রোগী স্টেজ 4, এমনকি এখানে স্টেজ 4 এখানে পুজ বেরিয়ে গেছে, তারপর বলছে না কাউকে, নিজে কোনো রকম পরিষ্কার করে ব্যান্ডেজ দিয়ে চালিয়ে যাচ্ছে। তো এরকম পাওয়া যায়, ওই যে বলার সুযোগ নাই। কিন্তু আপনি যখন অ্যাওয়ারনেস করবেন এবং ওই সুযোগ করে দিবেন, তখন কিন্তু ওনারা বেরিয়ে আসবেন। মানে কিছু কিছু বিষয় আছে, রোগী আমার কাছে আসবে কিন্তু আমাকেও কিন্তু অনেক সময় রোগীর কাছে যেতে হবে, ডাক্তারকেও রোগীর কাছে যেতে হবে। প্লাস সচেতনতার উপর মানে কিছুই নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি যে বললেন স্যার যে স্টেজ 1 এবং 2 কেন, কারণ ওই সময়টাতে সার্জারি করলেও কিন্তু তারপর কেমো রেডিও দিলে একটা পেশেন্ট কিন্তু সুস্থ হতে পারে, একটা সম্ভাবনা কিন্তু প্রবাবিলিটি রয়ে থাকে। 3rd এবং 4th স্টেজ, সেখানে আপনার পেশেন্টের কষ্ট, তার পরিবারের কষ্ট, তারপর একটা টাকার তো একটা বিষয় আছে, খরচ অনেক বেশি, অনেক বেশি। রাইট, ইয়াপ। ওয়েল, সো এগুলো আসলে করা সম্ভব। এখন কথা হলো সব আমরা কতটুকু যেতে পারবো, জি, আমরা ওইভাবে চিন্তা করবো। আমি জাস্ট আপনাকে ওই দিকে নিচ্ছি, এই যে অটোইমিউন ডিজিজগুলো, ওইটা একটু আমার মনে হচ্ছে যে ওভারলুকড হয়ে যাচ্ছে। অবশ্যই স্যার, প্রচুর রোগী এই যে সামান্য ব্যথা থেকে আরম্ভ করে এরা আস্তে আস্তে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, জয়েন্টগুলো মানে স্টিফ হয়ে যাচ্ছে, ব্যাকবোন স্টিফ হয়ে যাচ্ছে, প্রচুর দেখা যায় এরকম। স্যার একটু এসএলএ নিয়ে কথা বলি, কারণ এই যে সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, এই ডিজিজটা মানে আমরা অনেকে ভুগছি, ভবিষ্যতেও আমরা কোনো কিছুই আটকে রাখতে পারবো না, কিন্তু আমরা কিন্তু জানি না যে এটা এই রোগটা হলে আমরা কোথায় যাব, এবং এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ভুগে থাকি। এবং এটা কিন্তু একটা সাইন আছে সুন্দর, আপনি যে বাটারফ্লাই যে সাইনটা, এগুলো যদি একটু আমাদের রোগীদেরকে একটু বুঝিয়ে বলেন যে প্রথম একটা যদি কি দিয়ে শুরু হয় এসএলই পেশেন্টের উপসর্গগুলো? বেশিরভাগ আরম্ভ হয় কিন্তু জয়েন্ট পেইন দিয়ে। জি স্যার। সো জয়েন্ট পেইন, হয়তো লো গ্রেড ফিভার থাকে, তারপরে অনেক সময় হয়তো একটু অ্যানিমিয়া হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আচ্ছা, তারপরে দেখে যে স্কিনে হয়তো কোনো কোনো যে দাগ পড়ে, তার ভিতরে একটা যেটা বললেন এখানে মেলার ডার্কনেস হয়ে যায় অনেকটা, মহিলাদের বাচ্চার পরে যেরকম ডার্কনেস ওরকম হয়। সো কিন্তু ওই সিমটমগুলো থাকলে আমার মনে হয় যে রোগীরা তো এটা বলতে পারবে না এটা আনকমন ডিজিজ, কিন্তু ডাক্তারদের এটা কুইকলি দেখা উচিত যে কেন এরকম হচ্ছে এবং কার কাছে এটা রেফার করবে। সো এসোলজিন হয় ভালো কোনো মেডিসিন ডাক্তার, না হলে রিউমাটোলজিস্ট। এখন রিউমাটোলজি জানি না কত ইজিলি অ্যাভেলেবল, আমি যেটা শুনেছি এরা অতিরিক্ত বিজি, এদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভালো মেডিসিন ডাক্তাররা কিন্তু ওরাও হেল্প করতে পারে। সো এসএলই কিন্তু সেম, যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যায় ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো, তত কঠিন কিছু না। আজকাল অনেক ডিএমআরডি, ডিজিজ মডিফাইং রিউমাটয়েড ড্রাগস আছে, যেগুলো দিলে কোনো না কোনো ওষুধে কিন্তু এটা কন্ট্রোলে চলে আসবে। কিউর হবে না, বাট ম্যানেজেবল লেভেলে থাকবে। তাদের তো স্যার এরকম একটা হিস্ট্রিও থাকে যে রিপিটেড চাইল্ড মানে নষ্ট হয়ে যায়, বেবি লুজের একটা হিস্ট্রি থাকে এসএলএর ক্ষেত্রে। হতে পারে, এটা দুই কারণে, একটা অসুখের জন্য হতে পারে, আর যদি এর সাথে কোনো ওষুধ দিয়ে থাকে, যেমন অনেক সময় হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করে, মেথোট্রেক্সেট, তাহলে হতে পারে। সো এটা দুইটাই, রোগের জন্য হতে পারে, ওষুধের জন্য হতে পারে। এই জন্য এদেরকে খুব কেয়ারফুলি সিলেক্ট করবে, কত মিনিমাম ওষুধে তার সিমটম কমিয়ে তারপরে প্রেগনেন্ট হওয়া যায়। একদমই যে প্রেগনেন্ট হতে পারবে না তা না, তবে ডিজিজটা কন্ট্রোলে রেখে তারপর ধীরে ধীরে। অ্যাবসলিউটলি। আচ্ছা, এর সাথে আরেকটা বলি, এসএলইর মতো আরেকটা হয়, প্রচুর মানুষের আছে এখন মেইনলি মাসেল ব্যাক পেইন দিয়ে আরম্ভ হয়, আপার ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইন অথবা নেক পেইন, তারপর অন্য জায়গায় ব্যথা হয়। এদের কিন্তু এসএলইও নাই, এদের অ্যানকালোজিং স্পন্ডিলাইসিসও নাই, এরা সিম্পল ফাইব্রোমায়ালজিয়া, জাস্ট এদের মাসেল টেন্ডনগুলো ইনফ্লেম থাকে, এবং এটার জন্য কোনো টেস্ট নাই, এটার ইএসআরও হাই হয় না, এটা কোনো কিছু হয় না, শুধু সিমটম দিয়ে ডায়াগনোসিস করতে হয়, শুধু সিমটম দিয়ে ডায়াগনোসিস করতে হয়। এবং ডায়াগনোসিস যদি একবার এস্টাবলিশ করা যায়, ট্রিটমেন্ট দিলে কিন্তু এরা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে উঠতে পারে।
আচ্ছা বিকজ ইটস নট এ সিরিয়াস অটোইমিউন ডিজিজ। সো কিন্তু অনেক লোক এটা সাফার করে। এবং আরেকটা অসুবিধা হলো এই ধরনের অসুখ হলে তখন মানুষ এই মানে কনভেনশনাল পেইন কিলারগুলো খেতে থাকে, স্ট্রং পেইনগুলোর খেতে থাকে, খেয়ে তখন অন্য কমপ্লিকেশন, কিডনি, স্টোমাক এসব লিভার ড্যামেজ করে। সবকিছু ড্যামেজড। কিন্তু এগুলো দরকার নাই, এদেরকে সিম্পল গাবাপেন্টিন অথবা প্রিগাবা দিয়ে ট্রিটমেন্ট করা যায়, হয়তো সাথে কিছু ট্রামাডল দেওয়া যেতে পারে। এনিওয়ে ম্যানেজ করা সম্ভব, কিন্তু এই রোগীগুলা বেরিয়ে আসতে হবে যে আমার সিমটম ভালো হচ্ছে না, আমার তো ব্যথা লেগেই আছে, আমি খেলাম আজকে না হয় এখন একটা ইথরিকক্সিব খেলাম, না সেলিকক্সিব খেলাম, আমার ব্যথা আজকের জন্য, তার কালকে তো আবার ফিরে আসছে, তাহলে তো আমার রোগটা চলে গেল না। তো আমি যেটা মানুষকে বলতে চাই সব সময়, যে যখন কারোর এই ধরনের সিমটম, একদিন দুদিনের কথা বলছি না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস ধরে এসব সিমটম থাকছে, দে হ্যাভ টু লুক ফর এ সেকেন্ড ওপিনিয়ন। যদি ওই ডাক্তার সমাধান না দিতে পারে, ডোন্ট হ্যাসিটেট, কারণ সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা হলো রোগীর অধিকার, ইটস দ্য রাইটস অফ দ্য পেশেন্ট। রোগী ভালো হচ্ছে না, তুমি কেন ওই ডাক্তার কাছে গেলে, আই থিঙ্ক উই অ্যাজ এ ডক্টর উই শুড নেভার ডু দ্যাট, কারণ সে ভালো হচ্ছে না, সে তো যাবে আরেক জায়গায়। আর সবচেয়ে বড় কথা, ডাক্তার আর ডাক্তারি সেবা ইজ ওয়ান কাইন্ড অফ, আমি কি বলবো, ইবাদত, তাই না? এটাকে সেবা হিসেবে যদি আমরা নেই, তাহলে কিন্তু তখন আর সেই ইগোটা কিন্তু আর কাজ করার কথা না। ইভেন আমরা একটা ক্রিকেট মাঠেও যদি যাই, সেখানেও কিন্তু 3 জন আম্পায়ার থাকে, তাই না? সেকেন্ড অপিনিয়ন ইজ ডেফিনেটলি পেশেন্টস রাইট। আপনি যে স্যার ফাইব্রোমায়ালজিয়ার কথা বলছিলেন, এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই স্যার। সেটা হচ্ছে, ধরে নিলেন নেক পেইন হচ্ছে, ব্যাক পেইন হচ্ছে, হ্যাঁ, তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাকি যে এক্সরে করে সব কিছু আমরা নর্মাল পেলাম, কিন্তু দীর্ঘদিন ব্যথা, তখন হচ্ছে কি আমরা একটু সাইড বাই সাইড সেগুলো অটোইমিউন ডিজিজগুলোর কথা চিন্তা করব। আপনি তো সেটাই বলছিলেন। ইয়েস, আচ্ছা, ফাইব্রোমায়ালজিয়াতে হয় কি, অনেক দিন ধরে এই ব্যথা থাকতে, ব্যাক পেইন থাকতে হয়তো এমআরআই করলে স্পাইনে কিছু কিছু হয়তো ডিস্কে সামান্য প্রট্রুশন থাকতে পারে। জি স্যার, ইটস নট ভেরি আনকমন। মানুষের অনেকের এই সিমটম বেশি ছাড়া অনেক সময় থাকে, জন্মগত থাকতে পারে। জি, কিন্তু সমস্যা হয় ওরা মনে করেন এই রোগী কোনো সার্জনের হাতে আছে, আচ্ছা, তখন সার্জনের ফোকাস এই ডিস্ক এটা প্রলাপসের জন্য হচ্ছে। এবং আমি এটাকে একটু ইলাবোরেট করছি, কারণ আমি এই ধরনের কয়েকজন রোগী দেখছি। একজন আমেরিকাতে চলে আসছে, তার কিন্তু সার্জারি করে ফেলছে আমেরিকাতে, করে আগে অপারেশন আগে মোটামুটি হাঁটতে টাঁটতে পারতো, অপারেশন পরে টোটালি হুইল চেয়ারে চলে গেছে, যেটাকে বলা হয় ফেইল্ড ব্যাক সিনড্রোম। মানে এই ধরনের ডিজিজে ফাইব্রোমায়ালজিয়া, এমনকি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, যদি সার্জারি করা হয়, ইট গেটস সো ইনফ্লেমড যে তার ডিজিজটা খুব কুইকলি ডিটোরিয়েট করে। সো ফেইল্ড ব্যাক সিনড্রোম ফাইব্রোমায়ালজিয়াতে হতে পারে। সো এই জন্য সার্জারি করার আগে, ওই যে আগে বলছি, সিমটম যদি না যায়, ওই এক ডাক্তারের কাছে লেগে থাকবেন না, প্লিজ গো ফর এ সেকেন্ড ওপিনিয়ন। অ্যান্ড অলসো মাই রিকোয়েস্ট টু ফেলো ডক্টরস, আই এম ডক্টর, সো ফেলো ডক্টরস, যে প্লিজ লেট দ্য সি অ্যানাদার ওয়ান। ওই যে রুগী আমেরিকাতেই বললাম, ওই সমস্যা হয়েছে ওখানে, সার্জন তাকে কোথাও যেতে দেয়নি। সার্জন বলছেন আমি এটা করে ফেলবো, সার্জারি করলে সব ঠিক হয়ে যাবে। রুগীও কনভিন্স, অ্যান্ড ভেরি কনভিন্সিং টোনে বলা হয়েছে। তো বাংলাদেশেও হচ্ছে, আমি আমেরিকার কথা বললাম, যে ডেভেলপ কান্ট্রিতেও হয় এগুলো। সো এই ধরনের ডিজিজগুলো আনডায়াগনোসড ইলনেসে পড়ে, এবং এগুলো অনেক রোগ সাফার করে এবং ডিসএবিলিটিতে ভোগে। সো বাই দ্য ওয়ে, আমি জাস্ট ওই আমেরিকার রুগীটা কনক্লুড করার জন্য, ওই রুগী আমার কাছে যখন আসলো, আমি হাসপাতালে 1 মাস ধরে ভর্তি রাখছি তাকে, কারণ তাকে ফিজিক্যাল থেরাপি করা যাচ্ছে না, দিলে লাফাই ওঠে। তা আমি বলছি এখানে থাকবে, আমার নার্স সব করাবে। আফটার 1 মান্থ শি গট, এখন যেতে পারে, এখন সুইমিং পুলে যেতে পারে। আমাদের হাইড্রোথেরাপি আছে অনেকটা সুইমিং পুলের মতো, ওখানে করে 2.5 মাস পরে শি কুড ড্যান্স। তার ভাগ্নিদের বিয়ে, শি কুড ড্যান্স। সো ইমপ্রুভ হয়ে গেল, কোনো সার্জারি না, শুধু মেডিসিন আর ডিপ্রেশনে মেডিসিন লাগছে। বিকজ শি গট স্যার, অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিসের ক্ষেত্রে তো বলা হয় যে ওই যে সুইমিং, তারপর সাইক্লিং, এই যে এক্সারসাইজগুলো, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে অপারেশনের চেয়ে। অ্যাবসলিউটলি, ভেরি ভেরি গুড। হাইড্রোথেরাপি ইজ এ নিউ কাইন্ড অফ এ সুইমিংটা, হ্যাঁ সুইমিং, বাট হাইড্রোথেরাপি আছে, হাইড্রোথেরাপি যেটা বলছেন, যেটা ওই ফোর্সফুলি
জলের ফোর্স দিয়ে মাসেলে ভাইব্রেট করা হয়, হ্যাঁ। সো তাহলে এখানে ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ভেরি কুইকলি ওরা রিকভার করে ওইটাতে। অনেক ডিজিজ তো আছে স্যার যেগুলো ধরে নিলেন, যেমন আমরা ইউরেটারে একটা ছোট পাথর হলো, হ্যাঁ, সেটারও কিন্তু একটা সাইজ থাকে। ওই সাইজটার উপরে গেলে না আমরা সার্জারি করবো, দেখা যায় খুব ছোট পাথর আমরা অপারেশন করে ফেলছি, তাই না? তো অনেক কিছুই দেখা যায় যে চিকিৎসকের হাতেই থাকে, এবং আমরা যদি একটু সাবধান হই, আমাদের রোগীটাকে যদি কি বলবো নিজের পরিবারের একজন সদস্য হিসেবেই দেখে থাকি, তাহলে কিন্তু আমরা একটা কি বলবো একটা প্রপার ডায়াগনোসিসের সাথে সাথে প্রপার রেফারটাও কিন্তু আমরা করতে পারবো। প্রপার রেফারটা খুবই দরকার। আমি জাস্ট আপনাকে একটু অন্য ধরনের আনডায়াগনোসড ইলনেসে যাই প্লিজ। এখন কিছু কিছু রোগী আছে যাদের খুব আনইউজুয়াল সিমটম হয়। সে দে হ্যাভ এ চেস্ট টাইটনেস, মেবি চেস্ট পেইন, মেবি দে হ্যাভ এ সোয়েটিং, দে মে থিঙ্ক দ্যাট ইটস অনলি ইন মাই লেফট সাইড, অ্যান্ড মেবি পালপিটেশন হয়, শরীর হয়তো একটু কাঁপে, মনে হয় যেন আমি এখন পড়ে যাব, মাথা ঘুরে পড়ে যাচ্ছি, অনেকটা হার্ট ডিজিজের দিকে চলে যায়, তাই না স্যার? হ্যাঁ। সো এগুলো মনে হচ্ছে যেন হার্ট ডিজিজ। সো আমি একজন রোগীর কথা বলি, হি ইজ এ ম্যান, তার এরকম সিমটম হয়। সো অবভিয়াসলি go to the ER gives to the cardiologist do all the test. So after a simple ECG, echo এসব করে কনক্লুশন ওকে অ্যাঞ্জিওগ্রাম করে ফেলি। ওকে, সো একবার অ্যাঞ্জিওগ্রাম করলো, নর্মাল, তারপরে কিছু হার্টের ওষুধ দিয়ে দিল। কিছুদিন পর আবার সেম সিমটম, within 2 months have the symptom again, went to a second hospital, again similar, so he had another angiogram, থার্ড ওয়ান, and then third one and fourth one. In 1 year he had 4 angiogram. and what was the consequence? Consequence is still symptom there, still he gets the same thing, still he gets to the ER. That means he has the another disease. So আমার কাছে যখন আসলো, so আমি তো বুঝি, আমি কিন্তু প্রথম দেখেই উইদিন ফিউ মিনিটস আই হ্যাভ দ্য আইডিয়া নাও হোয়াট ইট ইজ। কিন্তু আমি সহজে ওইটা বললে সে মানবে না। তাই আমি বলছি ঠিক আছে, এই সব সিডিগুলো নিয়ে আসছেন তো অ্যাঞ্জিওগ্রাম? বলে হ্যাঁ। আমি বলছি সব আমি আপনাকে কার্ডিওলজিস্টের কাছে দিচ্ছি, ও দেখে সব এগুলো পরীক্ষা করে বলুক হার্টে কী কী ডিজিজ আছে। কারণ রুগীও বিশ্বাস করে তার হার্ট ডিজিজ। কার্ডিওলজিস্ট আমাকে ফোন করে বলে আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস পেশেন্ট, আচ্ছা, I think you know what to do. Maybe you talk to the patient. তারপরে আমি বুঝাই বললাম যে দেখেন আপনার যে সিমটম, এই যে আমি যদি প্যানিক ডিসঅর্ডার বলি, এইগুলো হয়, আপনি তাকাই দেখেন আপনার সিমটমগুলো আছে কিনা। তুমি বলছে হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমি বলছি আগে আপনি আমার ডায়াগনোসিস মানেন কি না আগে বলেন, কারণ আপনি না মানলে আপনি আবার ওই কাজে করবেন, এই ইমার্জেন্সি যাবেন। ঠিক আছে আমি মানবো। আমি তাহলে এখানে 2 সপ্তাহ থাকতে হবে, হসপিটাল না, বাইরে থাকবেন, কিন্তু অসুবিধা হলে আমাদের ইমার্জেন্সিতে আসবেন, আর অসুবিধা না হলে ওষুধগুলো খেতে থাকেন। আচ্ছা, কিন্তু এই 2 সপ্তাহের ভিতরে আমার কাছে সপ্তাহে 2 দিন করে আসবেন, আমি আপনার সাথে কথা বলবো কি সিমটম হচ্ছে, কি হচ্ছে। সো ইভেনচুয়ালি হি গট বেটার। 2 সপ্তাহ পরে আমি পরে মেনে নিয়েছেন তার প্যানিক অ্যাটাক? হ্যাঁ, ও ইয়েস, আচ্ছা, হি অ্যাকসেপ্ট, বিকজ কার্ডিওলজিস্ট, আই সেড সো মেনি কার্ডিওলজিস্ট স ইউ, এর ভিতরে 4 বার অ্যাঞ্জিওগ্রাম করেছে, হার্টে কোনো কিছু থাকলে ধরা পড়তেই আপনার নাই, কিন্তু আপনি এই সামান্য ওষুধ খেয়ে দেখেন ঠিক হন কিনা, অ্যান্ড হি গট বেটার। সো প্যানিক ডিসঅর্ডার ইজ এ ভেরি সিরিয়াস থিং। এই সপ্তাহে আমি একজনকে পাইছি প্যানিক ডিসঅর্ডার, একই সিমিলার সিমটম, ইয়াং বয়, 24 years old. সো আই গেট নাও, ওই যে বলছি আমার ফেসবুকে আমি কিছু ভিডিও করি, এগুলো দেখে দেখে মানুষ আমাকে খুঁজে খুঁজে বাইর করে ওখানে যায়, আপনি আনডায়াগনোসড ইলনেস। সো এই টার্মটাও আমি আসলে, এই যে টার্ম আনডায়াগনোসড ইলনেস, এটাকেও মানুষকে পরিচিত করতে চাই, যে আমরা শুধু ডায়াগনোসিস বলছে এটাকে বিশ্বাস করে আমরা ওই দিকে আগাচ্ছি। ঠিক, আপনার ডাক্তারকে বিশ্বাস করবেন, অবশ্যই করবেন, অবশ্যই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার যদি ভালো না হন, আপনার সিমটম যদি কন্টিনিউ করতে থাকে, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক that maybe I have undiagnosed illness, and how to get solution, who I have to go to. এখানেও জানতে হবে যে কোথায় আমি যাব, সেটা জানতে হবে। কারণ ওই যে কিছু সব ডাক্তার হয়তো তারা ওই যে আপনি বলছেন সময় থাকে না, সবাই হয়তো দেখতে চায় না, যাদের বেশি রোগী ওই ধরনের ডাক্তার হয়তো এগুলো নিয়ে এত ইন্টারেস্টেড না। এখন দেখতে হবে যারা ধৈর্য ধরে, হয়তো কোনো ইয়াং ডাক্তার আছে যে এগুলো নিয়ে কাজ করতে চায়, ওদের কাছে যেতে হবে। সো এরকম আনডায়াগনোসড ইলনেস অনেক আছে, অনেক, এবং অনেকে হতে হতে এমন হয়ে যায়
মনে করেন একটা ইয়াং মেয়ে বাংলাদেশি ইউকে থেকে থাকে, ইউকে পড়তে গেছে, দেন সাডেনলি শি ডেভেলপ কাইন্ড অফ উইকনেস ইন দ্য লেগ অ্যান্ড সামটাইমস শি গেটস ভেরি অ্যাবনর্মাল বিহেভিয়ার। সো এখন ইউকের মতো জায়গায় শি গেট ভেরি নাইস কেয়ার। ওরা অনেক কিছু করে টোরে ব্রেইনে এমআরআই করে বললো যে তার মাল্টিপল স্ক্লেরোসিস। দ্যাটস এ কোয়াইট এ সিরিয়াস ম্যাটার। তার মানে তার অনেকগুলো স্ট্রোক হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, বলতেছে ওরা সাসপেক্ট করতেছে, কারণ মাল্টিপল স্ক্লেরোসিসে যে এমআরআই ফাইন্ডিং এ আসে অনেক সময় কনক্লুসিভ হয় না, জি, কিন্তু ট্রিটমেন্ট এসে ভালো হচ্ছে না। তখন ফ্যামিলি মেয়েকে এখানে নিয়ে আসলো, নিয়ে এখন ফ্যামিলি আমাকে চেনে, আমার কাছে নিয়ে গেল। তো আমি ভর্তি করি। ইট টুক মি অনলি 3 days। আমি মেয়ের ডিটেল হিস্ট্রি নিলাম, অনেক সময় নিচ্ছে আমার। আচ্ছা, নিয়ে I got it, it's a post-traumatic stress disorder because she was attacked by some gang and she couldn't tell clearly because she tried to tell the hospital don't listen. বলে যে তাহলে পুলিশে বলতে হবে, এবং সে পুলিশের কথা বলে ভয় পায়। So eventually she couldn't tell the story. এবং সে ওই ভয় থেকে আরো ভয় পাচ্ছে। এখন তার ওই সিমটম হচ্ছে রাতে চিৎকার করে ওঠে, যেটা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এনিওয়ে, সো একবার ওই আনডায়াগনোজ সিমটম থেকে যে ডায়াগনোসিসটা কনফার্ম করে এবং পেশেন্ট অ্যাগ্রি করে, অ্যাকসেপ্ট করে ডায়াগনোসিস, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে তেমন সময় লাগে না। অবশ্যই, যেমন আপনি ইউকের ঘটনা যেটা বললেন, সেটা হচ্ছে মেয়েটা গিয়েছে নতুন বাংলাদেশ থেকে ইউকে, তার একটা কালচারাল শক আছে। সে হয়তো এখানে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল, সেখানে গিয়ে সে একা থেকেছে, সেখানে গিয়ে একটা ট্রমা সে পেয়েছে, ওখানে গিয়ে সে কাউকে বলতেও পারছে না। তো ধরে নিলেন আমরা শরীরের অসুখের কথা যত সহজে বলি, আমরা মনের অসুখের কথা কিন্তু এত সহজে বলতেও চাই না, ডায়াগনোসিসও করতে চাই না, এবং আমরা শরীর আর মনটাকে আলাদা করে ফেলেছি। কিন্তু আমাদের WHO কিন্তু বলছে শরীর আর মন দুটাই কিন্তু সাউন্ড থাকতে হবে, দেন ইট ইজ হেলথ, গুড হেলথ, তাই না? এই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলছেন, প্যানিক ডিসঅর্ডার বলছেন, তারপর ওসিডি বলেন, তারপর ধরে নিলেন আরও স্কিজোফ্রেনিয়া, সেটা তো আরও অ্যাডভান্স লেভেলে, কিংবা বাইপোলার ডিসঅর্ডার, এগুলো, এই যে সমস্যাগুলো, সেগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ফিজিক্যাল সিমটমের মধ্য দিয়েও কিন্তু যায়। আমি অনেকদিন যাবত যদি ডিপ্রেশনে থাকি, খেতে ইচ্ছা করছে না, অনেক সময় ওভার ইটিংও হয়, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ঘুমায় না, খায় না, দিন দিন তাদের ওয়েটটা লস হচ্ছে, তাই না? আমরা যদি এখন ডায়াগনোসিসের দিকে যাই, হয়তো খারাপটা দিয়ে চিন্তা করব, তার কি কোনো ক্যান্সার হয়ে গেল নাকি, কিন্তু তার যে একটা মনের অসুখ থাকতে পারে, সেটা কিন্তু আমরা কখনোই চিন্তা করব না। মানসিক রোগ অনেক, ডিপ্রেশনে প্রচুর রোগী আছে, ডিপ্রেশনের, হ্যাঁ, অনেক, বিশেষ করে মহিলাদের ডিপ্রেশন একটু বেশি হয় পুরুষের চাইতে, বাট প্রচুর। এবং এটা ওরা মনে করে এটা দিয়ে ওরা অনেক দিন ধরে চেষ্টা করে, আমরা এটা ফ্যামিলিতে আমরা মিটমাট করে ফেলবো, কিন্তু অনেকে পারে না, ওই সাফার করতে থাকে। তো আমার হলো যে যদি এরকম থাকে, দেন ফ্যামিলি অলসো হ্যাভ টু গিভ সাম সাপোর্ট। যে আমি যেটা করি মাঝে মাঝে যখন আমি এটা করি, তখন ফ্যামিলি থেকে সেপারেট করে নিই, আমার নার্স আমরা আলাদা কথা বলি, আপনারা একটু সময় দেন, আমরা একটু কথা আছে। সো তখনই দেখি যে বেশি সময় লাগে না, কারণ পেশেন্ট ইজ ওয়েটিং টু টেল দিস। কিন্তু যখন ফ্যামিলি মেম্বার থাকে, সামটাইম ফ্যামিলি মেম্বার্স আর ইনভলভ ইন দ্য ট্রাবল, তখন বলতে পারে না। সো ডিপ্রেশনের রোগী প্রচুর আছে অবশ্যই, এবং মেনি অফ দিজ আর আনএক্সপ্লেইন। অনেকে ঘুমাতে পারে না, এই সিমটম, পা কামড়ায়, ওই হয়, সেই হয়। সো প্রচুর ডিপ্রেশনের রোগী আছে এই ধরনের সিমটম, আসলে ওদের কিছু নেই, অনেক ওষুধ খাচ্ছে, ব্যথার ওষুধ, ওইসব প্রিগাবা ওইসব খাচ্ছে, কিন্তু আসল জিনিস যাচ্ছে না। সো দ্যাট ইজ অ্যানাদার ডিপ্রেশন। মেনি ডিপ্রেশন পেশেন্ট অ্যাকচুয়ালি ডায়াগনোস নট টু ডিফিকাল্ট, কিন্তু ওরা এক্সপ্রেস করতে পারছে না, তারা বলতে পারছে না, সেটা আমাদের সামাজিক প্রতিবন্ধকতা। শুধু ডিপ্রেশন না স্যার, ধরে নিলেন আমরা যদি একটু ঢাকার একটু অদূরেই যাই, সেখানে যদি অনেকেরই দেখা যায় যে মনের অসুখ মানে হচ্ছে গিয়ে তাকে জিনের আসর করেছে, কিংবা ধরে নিলেন একটু কবিরাজি কিছু ব্যাপার স্যাপার রয়ে যায়। আমি সেদিকে না যাই, কিন্তু দীর্ঘদিন এই জিনিসটা যে রয়ে যায় অনির্ণীত, এই পেশেন্টগুলো অনেক সময় কি করে, তাদের জীবনটা হয়ে যায় হুমকির মুখে, নিজেরাই নিজের প্রাণ নাশ করে ফেলতে পারে, তাই তো? ইয়েস,
ডিপ্রেশন ক্যান লিড টু সুইসাইড, ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার। সো এই ধরনের রোগীরা যখন ভালো না হয় অবশ্যই তাদের ভালো মতে যেই ডাক্তার এগুলো শুনবে এটা দিকে ভালো করে নজর দিয়ে ওখানে যাওয়া উচিত। এক জায়গায় বসে থাকা ঠিক হয় না। আসলে এটাও যে একটা রোগ সেটাও তো তাদের জানতে হবে, তাই না? এটা অনেকে স্বীকার করতে চায় না। যখন আপনি ডিপ্রেশন বলেন, মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক আমি কি পাগল নাকি। হ্যাঁ, আমি কি পাগল? মানসিক রোগ মানে তো আমি পাগল। এটা হলো কমন ফ্রেজ, আমি কি হ্যাঁ। পাগল নাকি। না, আপনি পাগল না। এটা হলো আপনার মনটাতে একটু অসুখ না, হয়েছে। আমি বলছি মানুষ রেগে যায় না, হ্যাঁ। বলে যে হ্যাঁ রাগে তো তো রাগলে সে পাগল নাকি? হ্যাঁ। সে পাগল না, সে তার ইমোশনের জন্য রেগে গেছে। তা আপনারও আপনি ইমোশনের জন্য আপনি ডিপ্রেসড হয়ে গেছেন, আপনার হয়তো কোনো কিছু বলার ইচ্ছা আছে, বলতে পারছেন না। সো আপনার জিনিসটা আপনার ভিতরে চাপা থেকে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু স্পিক আপ। এইটা খুবই কমন এবং আমি বলবো যে নেগলেক্টেড। এটাকে অনেকে দিচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু ডাক্তার ফিজিক্যাল ইলনেসের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে, এটা দিকে যেতে চায় না। আর দিল 2-4টা ওই ডিএনসি এই ধরনের ওষুধ দিয়ে দেয়, যেটা ভেরি ওল্ড ফ্যাশন, ভেরি মাইল্ড উইক মেডিসিন। ওগুলো দিয়ে সম্পূর্ণ কাজ হয় না। সামান্য অ্যাংজাইটি ডিসঅর্ডার হলে কাজ হতে পারে, বাট ডিপ্রেশনের জন্য আজকাল আমরা 3rd জেনারেশন 4th জেনারেশন মেডিসিন ইউজ করতে হয়। প্লাস গুড কাউন্সিলিং, মানে মন Plus খুলে follow যাতে, up। প্লাস ফলো আপ, খুব মন খুলে কথা বলতে হয়। এবং দেখা যায় যে এই রোগের জন্য যে ওষুধগুলো থাকে সেগুলো একটা ট্যাপারিং ডোজে কিন্তু শুরুও করতে হয়, বন্ধ করতে হলেও কিন্তু ট্যাপারিং ডোজে বন্ধ করতে হয়। এবং যে কারণে আপনি স্যার, আমি অনেক পেশেন্ট পেয়েছি ওয়ার্স্ট হয়েছে এবং এবং খুবই কষ্ট হলেও বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ আমি চাই আমার রোগীরা, মানে আমাদের অডিয়েন্সরা, তারা কি বলবো, তারা সচেতন হোক। আমি সুইসাইডের পেশেন্টও পেয়েছি স্যার, তারা হঠাৎ করে ওষুধ ছেড়ে দিয়েছে। যেমন স্যার, আমি একটু যদি স্ট্রোকের সাথে মিলাই, হ্যাঁ, আপনি যা স্যার, যেহেতু আপনি মেডিসিন স্পেশালিস্ট, আপনি ডেফিনেটলি স্ট্রোকের পেশেন্ট পেয়েছেন, দেখছেন। তো বেশিরভাগ স্ট্রোকের পেশেন্টের কি স্যার কি একটা কমন হিস্ট্রি থাকে না, সে প্রেশারের ওষুধটা মিস করেছে, আছে, এটা তো হিস্ট্রি আছে। মানে আমি যে ওষুধটা খাবো আমার ডক্টরের কাছ থেকে, আমার ডক্টরই কিন্তু আমাকে ওষুধটা বন্ধ করবেন, কিংবা তিনি সেটা কমিয়ে দিবেন, কিংবা তিনি সেটা বাড়িয়ে দিবেন, সেটা কিন্তু আমার ডক্টর করবেন। কিংবা আমার যদি অন্য ডক্টর প্রয়োজন হয় তিনি আমাকে রেফার করবেন। আত্মচিকিৎসা কখনোই ভালো নয়। শিওর। আত্মচিকিৎসা সবসময় কিন্তু আমাদেরকে মৃত্যুর দিকেই নিয়ে যায়, কখনোই সেটা কোনো ভালো ফলাফল আনতে পারে না। শিওর। এই যে বিভিন্ন জায়গায় স্যার আপনি দেখেছেন কিনা আমি জানি না, যে ফার্মেসিতে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলছি। এখন কিন্তু আমাদের 1st জেনারেশন 2nd জেনারেশনের অ্যান্টিবায়োটিকও কিন্তু আমাদের কাজ করে না। হঠাৎ করে আমরা কিন্তু ডাক্তারের দোষ দিয়ে দিচ্ছি, হ্যাঁ কি ওষুধ দিল, ওষুধ কাজ করছে না, তাই না? সেখানে অসুখটার হয়তো ডায়াগনোসিসেরও একটা প্রবলেম থাকতে পারে, আমার মেডিকেশনের প্রবলেম থাকতে পারে, টেকনোলজিক্যাল কোনো ভুল থাকতে পারে, অনেক কিছুই কিন্তু, অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু এখানে কাজ করছে। শিওর। এবং সেক্ষেত্রে প্রপার একজন ডক্টরকে পাওয়া, সেটা আমি বলবো খুবই লাকের একটা ব্যাপার। কি বলেন আপনি? ইয়েস, অ্যাবসলিউটলি। অ্যান্টিবায়োটিক মিসইউজ এটা হচ্ছে সব অনেক দেশে, আমাদের যেটা বেশি কমন, একটু ডায়রি হলো 2টা অ্যামোডিস খেয়ে নিল অথবা ফ্লাজিল খেয়ে নিল। সো আই জাস্ট ডোন্ট গেট ইট। দেয়ার হ্যাজ টু বি অ্যাটলিস্ট সাম ডোজ, অর অ্যাটলিস্ট যদি একবারই খাবে তাহলে ওই হাই ডোজে খেতে হবে একসাথে, কিন্তু ও না করে 1-2টা ট্যাবলেট খেয়ে, সো এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে দিচ্ছে। সো দিস ইজ আই থিঙ্ক need a big public health campaign to have any impact, any change in this practice, because it should not happen. And you should not ignore public health nowadays. Yes, because public health holo, you see, is the big critical mass. যদি critical mass এ যদি abnormal behave করে, আপনি ডাক্তারের ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্ট নেবে, ওটা করতে হলে তো অনেক ব্যাপার আছে, সময়ের ব্যাপার, টাকার ব্যাপার। সো ওইটা হবে না। সো পাবলিক হেলথ দিয়ে আমরা কিন্তু অনেক ডিজিজ আমরা কমায় রাখতে পারি। এই যে ভ্যাকসিনেশন ইজ ওয়ান অফ দ্য পাবলিক হেলথ। যদি আমরা সেই পোলিও ভ্যাকসিন আরম্ভ না করতাম তাহলে তো এখন তো পোলিও চলতেই থাকতো। সো এই অ্যান্টিবায়োটিক ইউজ বন্ধ করা যাবে, কিন্তু ক্যাম্পেইনটা হতে হবে স্ট্রং,
এবং ইট হ্যাজ টু বি সাপোর্টেড। হ্যাঁ, যেমন পাবলিক হেলথ এবং এই যে প্রিভেন্টিভ মেডিসিন কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু কোভিড আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। ইয়েস ইয়েস। এবং সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমরা বলতে পারবো কোভিড। সে সময়টাতে আমি বলবো পাবলিক হেলথ স্পেশালিস্টরা যে পরিমাণ কাজ করেছেন, তার সে কারণে তাদের প্রচেষ্টায় কিন্তু সেই যে আমাদের মেডিসিন স্পেশালিস্টরা কিংবা যারা ক্লিনিকে কাজ করেছেন তাদের কষ্টটা অনেকটা কিন্তু লাঘব হয়েছে এই যে প্রিভেন্টিভ মেজার্সগুলো, তাই না? কোভিড তো আমাদেরকে এটা শিখালো যে শুধু আমরা যদি ক্লিনিক্যাল নিয়ে বসে থাকি, ট্রিটমেন্টের জন্য বসে থাকি, ইট কুডন্ট বি সলভ। যার জন্য পাবলিক হেলথ মেজার্স, অল দিস থিংস, অ্যালকোহল থেকে আরম্ভ করে, মাস্ক পরা থেকে আরম্ভ করে, সোশ্যাল ডিস্টেন্সিং, লট অফ থিংস, দিজ আর অল পাবলিক হেলথ মেজার্স। সো দিজ আর অল ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, পাবলিক হেলথ কেয়ার, এটা খুবই দরকারি। আমি একটু আপনাকে ইয়েতে চলে যাই আবার, এই আনডায়াগনোসড কিছু রোগ আছে যেগুলো ভেরি রেয়ার। ওকে, যেমন আমি একটা ইয়াং মেয়ে, মাত্র 11-12 বছর বয়স, তারই হলো সে সবসময় বমি করে। ওকে, তো একে কিন্তু গ্যাস্ট্রোলিভারের ডাক্তার দেখছে, মেডিসিনের ডাক্তার দেখছে, কিন্তু তার বমি চলছে। এখন আমি সাধারণত বাচ্চা দেখি না, কিন্তু মার বিশ্বাস যে আমি একটা আমার ভিডিও দেখে আমি একটা কিছু করতে পারবো। সো আমি রুগীটাকে কি করলাম, দেখে আমি বলছি দেখো এটা আমি বাচ্চা দেখি না, আমি একজন নিউরোলজিস্ট কাছে, আমার মনে হচ্ছে এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ। আচ্ছা, সো নিউরোলজিস্ট কাছে পাঠালাম, বাচ্চাদের নিউরোলজি। তো ওরা বললো এটাকে সাইক্লিক ভমিটিং ডিসঅর্ডার, ইটস এ নিউরোলজিক্যাল ডিজিজ। সো হি ট্রিটেড অ্যাজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এবং দেখা গেল উইদিন ফিউ ডেজ সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। সো বলছে কিছু রেয়ার ডিজিজ এরকম হয়। ব্যাপারটা হলো ওই যে আনডায়াগনোসড কথাটা, যে মাদার এবং ফাদার ওরা রিয়েলাইজ করছে যে এটা একটা আনডায়াগনোসড। গ্যাস্ট্রোলিভারের ডাক্তার যতই বলছে, অ্যান্ডোস্কোপ করছে, ওখান থেকে এইচ পাইলোরাই টেস্ট করছে, হ্যাঁ সব করা হয়ে গেছে, তখন ওরা বুঝলো যে না এটা অন্য একটা ডিজিজ হবে। সো আমি আবারও এমফেসাইজ করছি, আনডায়াগনোসড কথা আমাদের ডিকশনারিতে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, এবং মানুষ এটা রিয়েলাইজ করতে হবে যখন ভালো না হয় যে আনডায়াগনোসড ডিজিজ আছে, এবং এটা আমাদেরকে খুঁজতে হবে। এখন এটাকে আনডায়াগনোস থেকে আমরা ডায়াগনোসড ডিজিজে কনভার্ট করতে হবে, তারপরে দেখা যাক সমাধান হয় কিনা। আর কিছু আছে যেগুলো জেনেটিক ডিজিজ, জিন অ্যাবনর্মালিটি, মাসেল ডিসঅর্ডার, মায়োপ্যাথি হয়। সো এগুলো খুব রেয়ার ডিজিজ বাট হ্যাপেন। সো অ্যাগেইন সেম থিং, যদি ডাক্তার ট্রিটমেন্ট করতে না পারে, সিমটম ইমপ্রুভ না হয়, কুইকলি সেন্ড টু সামওয়ান হু ক্যান ডু ইট। জি স্যার, আমি যে বলছিলাম যে ক্রনিক যে ওয়েট লসের কথা, হ্যাঁ ক্যান্সার তো ধরে নিলেন, আমরা ধরেই নেই, এছাড়া আর কি কি থাকতে পারে যখন দেখা গেল যে কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না, বাট ক্রনিক তার ওয়েট কমছে তো কমছে? এই যে আমার এই সপ্তাহে যে রোগীর কথা নাম তো বলবো না অবশ্যই, ইয়াং ম্যান, হি জাস্ট হ্যাভ সিভিয়ার প্যানিক ডিসঅর্ডার। এই প্যানিকের ভয়ে সে কিছু বলে যে খেলে আমার এই হয় সেই হয়, মানে তার সব সিমটম হয়, আমার পেট ব্যথা হয়, আমার পায়খানা শক্ত হয়, নরম হয়, তার হলে হবে, বাট ইউ আর নট ইটিং, ইউ আর আন্ডার নারিশড, ইউর BMI is only 17, you should be at least 18 BMI, so 17 is low and 18 to 24 is normal, so you are undernourished. তো তাহলে কি করতে হবে? আমি সো ইউ স্টার্ট এখানে থেকে ব্যাংককে কয়েকদিন থাকো, ইউ গো টু বাই সাম বায়ো ইউগার্ট, ওই যেগুলোতে ল্যাক্টোব্যাসিলাস থাকে। জি স্যার, জানি না ঢাকাতে পাওয়া যায় কিনা ইজিলি, দইয়ের ভিতরে ল্যাক্টোব্যাসিলাস, সো ওগুলা দিয়ে আরম্ভ করে দেখবে যে তোমার ডাইজেশন হবেই। তার সাথে অন্য খাবার খেতে থাকো, এইটা দিয়ে অ্যাটলিস্ট দেয়ার উইল বি সাম নিউট্রিশন কামিং। সো এর সাথে সাথে তাকে ওই যে প্যানিক ডিসঅর্ডারের কিছু ওষুধ দেয়া হলো। সো প্রপার ডায়াগনোসিস থেকে প্রপার ট্রিটমেন্ট আসে। এখন আগে তো ডায়াগনোসিসটা করতে হবে, আপনি কিন্তু সে কিন্তু 2.5 বছর ধরে সাফার করতেছে, এবং I cannot say how many different kind of specialties he saw. Abdomen, heart, brain, this, that, তার ব্যাক পেইন, অনেক কিছু। তার সিমটম, তার বাবা একসময় বলে যে আমার ছেলেটার কোন জায়গায় কোনো কষ্ট নাই এটা আমি খুঁজে পাই না, তার সব জায়গায় কষ্ট। এবং সে নিজে ভেরি ট্যালেন্টেড ইয়াং ম্যান,
2.5 পেজে তার মেডিকেল হিস্ট্রি লিখছে এবং তাই ইয়েস সে নিজে লিখেছে? সে নিজে লিখেছে তার সিস্টেম ওয়াইজ রেসপিরেটরি দিস আচ্ছা, মানে সে ডক্টরের কাছে যেতে যেতে একদম সে মুখস্থ হয়ে গেছে তার। মুখস্থ হয়ে সেগুলো সব লিখে ফেলছে। হ্যাঁ। তো আমি ভেরি গুড, আমি এটা রেখে দিছি, আমার কাছে আছে। আমি হয়তো একসময় এটা অন্যভাবে প্রেজেন্ট করব, বাট তোমার নাম কখনো মেনশন করা হবে না, আচ্ছা। বাট আমি প্রেজেন্ট করব এটা, যাতে মানুষ বুঝে না দিস ইজ নট দ্য ওয়ে, যে একটা রোগ তোমার মতো বয়সে পুরো এখান থেকে ওখান পর্যন্ত এফেক্ট করতেছে, হবে না। এটা হতে হবে ওয়ান ডিজিজ মোস্ট লাইকলি, দেয়ার মে বি IBS ক্যান বি অ্যানাদার সেকেন্ডারি ওয়ান, বাট মেইন ডিজিজ ইজ ইউর অ্যাংজাইটি ডিসঅর্ডার উইথ সিভিয়ার প্যানিক অ্যাটাক। সো সেটাই আপনার ওয়েট লসেস, সো প্যানিক ডিসঅর্ডার ক্যান বি ওয়ান, বাট নিউরোলজিক্যাল থিংস, ওই যে সাইক্লিক ভমিটিং, তারপরে IBS ইজ ওয়ান থিং দ্যাট উই নো, ইরিটেবল বাউল সিনড্রোম, irritable bowel syndrome can be one, but some IBD, inflammatory bowel disease, যে Crohn's disease or ulcerative colitis, কিন্তু ওগুলো হলে আরও সিমটম থাকে, অনেক সময় হয়ে যায়। আর কিছু ওয়েট লস হয়, টিবি তো একটা কমন ডিজিজ আছে, আমি কিছু HIV রোগীও পেয়েছি। আচ্ছা স্যার, কোথায় এটার সিমটমগুলো কেমন পেয়েছেন? যে ওদেরও তো একটু ওয়েট লস থাকে, খুব ইনফেকশন হতে থাকে, তাই না? ওকে, সো HIV এর পেশেন্ট, বাংলাদেশি পেশেন্ট নিয়ে বলি। সো এই মহিলা মাঝবয়সী, 55 সাম age. So she started with some kind of abdominal discomfort, pain, sometimes little bit diarrhea and weight loss, and mild low-grade fever. আচ্ছা, Sometimes she has some pneumonia symptom and gets better. So again, they are very well to do, and patient herself is a very educated person. how old she was? 55. 55. আচ্ছা, So have gone to many hospitals. They did everything, including endoscope, colonoscope, ওইসব করা হলো। So eventually they gave a diagnosis of celiac disease. So she lost a lot of weight. So finally she was on ventilator because she couldn't breathe. She had developed respiratory failure. Gone to our hospital by air ambulance. এখন কন্ট্যাক্ট হলো আমার সাথে। So আমি কিন্তু GI স্পেশালিস্ট, তারপরে চেস্ট স্পেশালিস্ট, যা যা দরকার সব রেডি করে রাখছি। তা আমি যাওয়ার আগে ওরা সব দেখে ফেললো। তো জিএ ডাক্তার বলে যে আমি জানি না, আমি আরেকবার হয়তো দেখতে হতে পারে, বাট আগে ভেন্টিলেটর থেকে বাইর করা যায় কিনা দেখি, তারপরে দেখা যাবে। চেস্টের ডাক্তার বলছে যে শি হ্যাজ নিউমোনিয়া ফর শিওর। এখন আমি কিন্তু আগে UNAIDS-এ কাজ করি, ইউনাইটেড নেশন জয়েন্ট প্রোগ্রাম ফর HIV/AIDS, প্রায় about 10 years আমি UNAIDS-এ কাজ করছি। So I have quite a bit of experience on AIDS patient. So now I am the last one to see her আচ্ছা, among our team. জি স্যার। তো আমি গিয়ে দেখলাম যে ওরা যা বেসিক টেস্ট সব করা শেষ। আমি তার দিকে তাকাইতে আমার কেবল মনে আসতেছে আমি তো এরকম রুগী তো বহু দেখছি, স্পেশালি আমি তো থাইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি হ্যাড লট অফ AIDS পেশেন্ট, কম্বোডিয়া তো প্রচুর আছে। কম্বোডিয়াতেও প্রচুর। সো আমি তখন রুগী কিন্তু কনসাস, এখনো কিন্তু সে আচ্ছা, রেসপিরেটরি ব্রিদিং নিতে পারছে না, কিন্তু কনসাস, কিন্তু তিনি সব বুঝতে পারছেন। সে বুঝতে পারছে। তো বললাম যে আমি আপনার অন্য টেস্ট প্রায় সব শেষ, আমি এই টেস্টটা করতে চাই। তো শিক্ষিত মানুষ বলছে করতে চাইলে করে ফেলেন। হ্যাঁ। তো আমি ঠিক আছে, আপনি একটু এখানে কনসেন্ট দিতে হবে। হাজব্যান্ড সাথে ছিল, হাজব্যান্ডকে জাস্ট টু মেক শিওর, হাজব্যান্ডকে বললাম না আমি এটা করতে চাই। আচ্ছা ঠিক আছে, করে ফেলেন। উইদিন 2 hours ফার্স্ট কল পজিটিভ। তা আমি বললাম যে এটা কি টেস্ট করছো? বলে যে ইলাইজা। নো নট এনাফ, PCR করো। তারপরে আমি এখনো জানিনি, PCR করা হলো পজিটিভ। সো যেটা আমি বলতে চাইতেছি, সো দ্যাটস টিপিক্যাল AIDS, এবং এই সিমটম চলতেছে তার 6 মাস ধরে এখানে। আচ্ছা, কিন্তু পরে আমি এটা করে বুঝলাম যে বেসিক্যালি এখানে হয়তো যেহেতু এটা ভেরি আনকমন ডিজিজ। তার হাজবেন্ডেরও কি পরে টেস্ট করিয়েছিলেন স্যার? ইয়েস, অফকোর্স আই হ্যাভ টু ডু ইট। জি আই মিন উইথ কনসেন্ট, ওখানে কনসেন্ট ছাড়া কোনো টেস্ট করা যায় না। জি স্যার। আফটার ফিউ ডেজ ওটা করা হলো, হাজব্যান্ড নিজেই বলছে আই ওয়ান্ট টু ডু, বাট হি ইজ নেগেটিভ। ওকে, সো দ্যাটস ভেরি লাকি ওয়ান, আই মাস্ট সে। সো বাংলাদেশিও দেখা যায় আছে। স্যার আপনি কয়েকদিন আগে নিউজে দেখেছেন কিনা, সিরাজগঞ্জে মনে হয় 36 থেকে 37 জন AIDS পেশেন্ট কিন্তু পাওয়া গিয়েছে। থাকতে পারে।
হঠাৎ করে মানে কোনো কিছুই কিন্তু নেগলেক্টেড না, আমরা বলতে পারবো না যে এটা আমাদের নাই কিংবা হবে না, হঠাৎ করে কিন্তু যে কোনো রোগী চলে আসতে পারে। হ্যাঁ, সেটাই আমি বলবো না যে সব রোগীর এইডস টেস্ট করো, না না কিন্তু না, যখন সেটা এই কিছু ধর symptoms এরকম জানতে হবে। সিমটম আছে, তা এইডসের সিমটম পড়লে তো এগুলো সব যেগুলো বললাম হ্যাঁ। সবই আছে তার, তাহলে করবো না কেন? ওয়াই নট? এবং ইউ নো দ্যাট পেশেন্ট উই টুক হার অফ ভেন্টিলেটর ইন ওয়ান ডে বিকজ শি হ্যাজ যে পিসিপি নিউমোসিস্টিক কারিনি জি। ইনফেকশন, ওইটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ভ্যাকসিন দেওয়ার পরে র্যাপিডলি ইমপ্রুভ করে গেছে, সো ভেন্টিলেটর ইজ নট নিডেড। কিন্তু স্যার এই যে একটা কথা আছে যে এইচআইভি পেশেন্ট বাঁচে না, তো তাদের কি অবস্থা, আলটিমেটলি মহিলার কি অবস্থা? ওয়েল, শি সারভাইভড, কিন্তু তার লাং এত ড্যামেজ হয়ে গেছে, শি হ্যাড টু বি অন অক্সিজেন, বুঝতে পেরেছি। ওই যে লাংসের অতিরিক্ত ড্যামেজের জন্য। বাট যদি আর্লিয়ার ডায়াগনোসিস হয়, আজকাল এইডস ইজ অলমোস্ট কিউরেবল, আচ্ছা ক্যান্সারের মতো অনেক। আচ্ছা, মানে আজকাল যে কোনো স্ট্রং রোগীর অ্যান্টিভাইরাল যে মেডিসিনগুলো এখন আছে, কম্বিনেশন দেওয়া ককটেল 3-4 কম্বিনেশন করে, টিবির মতো অনেকটা, বাট অ্যান্টিভাইরাল দিলে কিন্তু আচ্ছা। খুব সুন্দর কাজ করে। আচ্ছা স্যার, কয়েকদিন আগে যে শোনা গিয়েছিল এইডসের একটা টিকা ভ্যাকসিন এসেছে, সেটা কতটুকু অথেন্টিক স্যার? এটা আমার মনে একটু সময় নিতে হবে, আমি বলবো যে আরও ডাটা দরকার, জি। বাট ইটস প্রমিজিং, ইটস প্রমিজিং, প্রমিজিং। প্রমিজিং। যেমন আপনি হয়তো শুনতে পাবেন যে যেটা কমন আমাদের দেশে চলছে অথবা প্রায় বন্ধ হচ্ছে, ডেঙ্গির কিন্তু এখন ভ্যাকসিন আছে। আমি কিন্তু আমার ফ্রেন্ডদেরকে এখানে জিজ্ঞাসা, এখানে ডেঙ্গি ভ্যাকসিন পাওয়া যায়? বলছে না, এখন তো মনে হয় না পাওয়া যায়। পাওয়া যায়, আপনি জানেন? পাওয়া যায় স্যার। পাওয়া যায়, জি। ওকে। সো ডেঙ্গিরও এখন ভ্যাকসিন আছে, সো ওইটাও হয়তো আসবে। এতটা সহজলভ্য এখনো হয়নি। আচ্ছা, সো এনিওয়ে, সো ওইটাও আমি বলবো যে একটু অপেক্ষা, আমি এক্সপেরিমেন্টাল বলছি না, আমার মনে আরও ডাটা দরকার। আরও ডাটা দরকার স্যার। আরও ডাটা দরকার। যেমন জরায়ুমুখ ক্যান্সারের, একটু আগে তো কথা বলছিলাম স্যার, HPV, হ্যাঁ। জরায়ুমুখ ক্যান্সারের যেমন সার্ভারিক্স ভ্যাকসিনটা মাঝখানে খুবই কমে গিয়েছিল, হ্যাঁ, এখন আবার এসেছে। যেটা আমরা জানি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সবচেয়ে 16 এবং 18 সবচেয়ে ভয়ঙ্কর যে দুইটা ভ্যারিয়েন্টের এগেইনস্টে সার্ভারিক্সটা আছে। আর গার্ডাসিল ছিল হচ্ছে 4টা ভ্যারিয়েন্টের এগেইনস্টে। গার্ডাসিল তো আমাদের দেশে এখন আবার এসেছে কিনা আমার কাছে লেটেস্ট তথ্যটা নেই, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে 9টা ভেরিয়েন্টের এগেনস্টে কিন্তু গার্ডাসিল দেয়া ভ্যাকসিন হচ্ছে, হ্যাঁ। কাজ করছে, কিন্তু আমাদের দেশে আসতে একটু সময় লাগছে। অ্যাকচুয়ালি আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে, আমাদের স্টেক হোল্ডার লেভেলে, আমাদের ডক্টর আমরা যারা আছি, আমাদের একদম প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যারা আছেন, সবাইকে নিয়ে একসাথে রেফারেল সিস্টেমটা ডেভেলপ করে, সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক করে যদি আমরা কাজ করতে পারি, হয়তো আমাদের এই যে প্রিভেন্টিভ কেয়ার বলেন স্যার, কিংবা ক্লিনিক্যাল প্র্যাকটিস, সবই আমাদের জন্য খুব সহজ হয়ে উঠবে। ইয়াপ, আমি জাস্ট এখানে একটা জিনিস এমফাসাইজ করব, অ্যান্ড আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড মি, আই এম সেইং ফর এ গুড রিজন, নট টু ক্রিটিসাইজ এনিবডি। যখন এই ধরনের আনডায়াগনোসড হয়, একটা মানুষের একটা রং পারসেপশন যে আমার রং ডায়াগনোসিস করছে, রং ট্রিটমেন্ট দিচ্ছে। সো আমার কমেন্ট হলো এই ব্যাপারে যে অ্যাকচুয়ালি ডাক্তারের কোনো ইন্টেনশন ছিল না যে তোমার রং ডায়াগনোসিস করা এবং রং ট্রিটমেন্ট দেয়া। যেহেতু ডাক্তার সাহেব তখন ওই মুহূর্তে এইভাবে মনে হয়েছে এইটাই ডায়াগনোসিস, তার কাছে সেটা তার কাছে এটা প্রভিশনাল টেন্টেটিভ ডায়াগনোসিস, ওই বেসিসে, সো ইটস নট এ রং, ইয়েস, ইটস জাস্ট দ্য সিচুয়েশনাল। সো এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকতে হবে। কিন্তু যে কোনো কাজ আমরা করি, সবাই করলে কিন্তু আমরা 100% সাকসেস হয় না। জি। So we should not just do the blame game. We should try to find a solution in a right way. So এই রং ডায়াগনোসিস কথাটা যাতে এখানে না মিশে যায়। জি স্যার, জি। So এটা আপনার আমি এই কথাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, ব্লেম গেম। এটা আমরা খেলতে সবচেয়ে বেশি পছন্দ করি, একজনের উপর দোষটা চাপিয়ে দেওয়া, নিজের কোনো একটা দোষ কিংবা আরেকজনকে বেশি দোষারোপ করা, মানে এই জিনিসটা থেকে আমাদের সরে আসতে হবে এবং নিজেকে নিয়ে নিজে ক্রিটিসাইজ করতে হবে যে আমার হয়তো এখানে একটু গ্যাপ ছিল কিংবা গ্যাপ ছিল না, আমার তখন মনে হয়েছিল সেটা সঠিক এবং সেটা লাইফ সেভিংয়ের জন্যই হয়তো আমি সেই কাজটা করেছি। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ
অনেক মূল্যবান তথ্য আমরা আপনার কাছ থেকে পেয়েছি এবং সবচেয়ে বড় কথা আপনার এত ব্যস্ততার মাঝেও আপনার মূল্যবান সময়টুকু আমরা পেয়েছি। থ্যাংক ইউ। নো, আই রিয়েলি থরলি এনজয়েড ইট। আমার মনে হয় যদি আমরা এইভাবে মানুষ আরও অ্যাওয়ার হয়, ডায়াগনোজ ডিজিজ যদি হয়ে থাকে ভালো হয়ে যাওয়ার কথা, আর যদি ভালো না হয় ডোন্ট গিভ আপ হোপ। আমার কথা হলো আশা হারাবেন না, যে মনে রাখবেন যে এটার হয়তো কোনো একটা ডায়াগনোসিসটা কমপ্লিট হয়নি অথবা সঠিক হয়নি এখনও, আমরা এটাকে খুঁজতে হবে এবং সঠিক ডায়াগনোসিস হয়তো একটা সঠিক ট্রিটমেন্ট বেরিয়ে আসবে। আমার এই পর্যন্ত আমি প্রায় 250 কেসেস অফ আনডায়াগনোসড ইলনেস আমার ডকুমেন্টেড আছে। হয়তো আমি ভিডিও করছি অল্প কয়টা, 18 না 20টার মতো কমপ্লিট হয়েছে। সো আমার ইচ্ছা আছে এগুলো কন্টিনিউ করব। কিন্তু আমার এই রোগীগুলোর ভিতরে মোর দেন 90% কিন্তু কিওর্ড। বাহ, কত আশার কথা। 10% মেবি অ্যানাদার 5% এখানে হাফ ম্যানেজেবল হয়ে আসছে, 5% কুড অন সলভ। সো আমি বলছি না যে এটা গ্যারান্টি যে মানে এই ধরনের কাজ করলে 100% সাকসেস। ওই যে বলছি আমাদের যে কোনো ডাক্তার করলে এরকম হতে পারে। সো আমার মতে 90% কিওর রেট পাওয়া, দ্যাটস এ ভেরি এনকারেজিং। সো আমি মানুষদেরকে সবাইকে বলবো, অডিয়েন্সকে সবাইকে বলছি যে যখনই কোনো সিমটম ক্লিয়ার না হবে, রোগ ভালো না হবে, ডোন্ট গিভ আপ হোপ, গো ফর এ সেকেন্ড ওপিনিয়ন and find the right place, right doctor, and maybe there will be a solution. ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, অশনাক্ত অনির্ণীত রোগ নিয়ে কখনোই বসে থাকা যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না জীবনের। আমরা সবসময় সচেতন থাকবো আমাদের জীবনকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে। আপনাদের সাথে আবারও দেখা হবে সুস্বাস্থ্য প্রতিদিনে। আমি বিদায় নিচ্ছি, ডক্টর ত্রিনা ইসলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।